আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবতার মাধ্যমে গণিত শেখার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেননা আমি বারংবারই বলি, বাস্তবতা থেকে গণিতের সৃষ্টি, গণিতের থেকে বাস্তবতার সৃষ্টি না। এই ধারাবাহিকতায় আমরা আজকে গণিতের যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বীজগাণিতিক গুণ। তো আমরা কথা না বাড়িয়ে টপিকটির নাম লিখে ফেলি এবং এইটা আইডেন্টিফাই করে ফেলি যে আসলে বীজগাণিতিক গুণ কাকে বলে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু আমার ভাষাতে বুঝাবো যাতে করে আপনারা অতি সহজেই এর বেসিকটাও বুঝতে পারেন এবং এই কোডটা কিভাবে এসেছে এবং কিভাবে কাজ করে এটাও বুঝতে পারেন। আশা করি এই একটি ক্লাসই আপনাদের জন্য সফলতা বয়ে আনবে। তো দেরি না করে আমরা লিখে ফেলি বীজগাণিতিক গুণটা আসলে কাকে বলে। আমরা এইভাবে বলতে পারি, চিহ্নে চিহ্নে গুণ, চিহ্নের সাথে চিহ্নের গুণ, চিহ্নের সাথে চিহ্নের গুণ, চিহ্নের গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ এবং অক্ষরের 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 সাথে অক্ষরের গুণ, অক্ষরের গুণ করার পর করার পর ক্রমান্বয়ে পাশাপাশি পাশাপাশি বসানোকে বীজগাণিতিক গুণ বলে। বসানোকে কি বলে? বীজগাণিতিক গুণ বলে। গাণিতিক গুণ বলে। প্রথমে আমরা একটা উদাহরণ দেবো, ঠিক আছে? তারপরে আমরা সেটাকে বাস্তবতার সাথে রিলেট করার চেষ্টা করব। উদাহরণ কি রকম দেখুন, আমরা এইরকম ভাবে বলতে পারি, এই যে 2a5, ঠিক আছে? 2a⁵ এর সাথে আমাদেরকে গুণ করতে দেওয়া হয়েছে 3a⁵। তো এবার আমরা কি শিখলাম দেখেন তো, এটার সাথে একটু মিল করে দেখা যাক। চিহ্নের সাথে চিহ্নের গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ। তাহলে চিহ্ন মানে কি? এর আগে কিচ্ছু নাই মানে প্লাস চিহ্ন, কিচ্ছু নাই মানে কি চিহ্ন? প্লাস চিহ্ন, একটা করে প্লাস চিহ্ন বিদ্যমান রয়েছে। এবার প্লাস প্লাস গুণ করলে আমরা জানি প্লাস হয়, প্লাসটা দিলাম। সংখ্যার সাথে সংখ্যার গুণ, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণী 6। এবার অক্ষরের সাথে অক্ষরের গুণ, আমরা গত ক্লাসে শিখে যাচ্ছি যে অক্ষরগুলো যদি মিলে যায় তাহলে একটা অক্ষর লিখে তাদের মাত্রাগুলো যোগ করতে হয়। 5 আর 3 8। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আপনাদের মনে যে প্রশ্নটা আসবে সবার প্রথমে, স্যার কেনই চিহ্নের সাথে চিহ্নের গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ এবং অক্ষরের সাথে অক্ষরের গুণ করতে হয়, এটা প্রথম প্রশ্ন আপনাদের মনে আসবে। চলুন আপনাদের জন্য আমি একটা বাস্তব উদাহরণ রাখি। আমরা একটা কথা প্রায়ই শুনে আসি, চোরে চোরে মাসতুতো ভাই। কথাটা কি শোনা আছে আপনাদের? অবশ্যই জানা আছে, কেননা এটা একটা বাস্তব সত্য। এখানে কি মানে বলা হয়েছে, বিষয়টা এইভাবে বোঝানো হয়েছে যে একই জাতীয় মানুষের সাথে একই জাতীয় মানুষের মিল হয়। তাহলে দেখুন, চিহ্নের সাথে চিহ্নের মিল হওয়া স্বাভাবিক, সংখ্যার সাথে সংখ্যার মিল হওয়া অতি স্বাভাবিক এবং অক্ষরের সাথে তো তাহলে অক্ষরেরই মিল হবে, তাই না? এখানে তো ব্যতিক্রম বলতে কিচ্ছুই নাই। এইটাও যদি না বোঝেন তাহলে আপনারা এই বিষয়টা মাথায় ধরে রাখুন। তো আপনাদের ক্লাসরুমটা চিন্তা করুন, ক্লাসরুমের দৃশ্যটা একটু মনে করে দেখুন। একজন দুষ্টু ছেলের সাথে একজন দুষ্টু ছেলেরই মিল হয়, তাই না? একজন শান্ত মেয়ের সাথে একজন শান্ত মেয়েরই মিল হয়, আবার ব্যাক বেঞ্চারের সাথে ব্যাক বেঞ্চারেরই মিল হয়। তাহলে বাস্তবতা তো আমাদেরকে শিখাচ্ছে যে যার সাথে তারই মিল হয় যে আসলে তার সমজাতীয়। তাহলে বুঝতে পেরেছেন তো আমার কথা? এই জন্য চিহ্নের সাথে আমরা চিহ্নকে গুণ করে দিলাম। আচ্ছা, এইটা তো গেল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে ভাই সবই বুঝলাম, কিন্তু কেন এইভাবে লেখা হলো? আগে কেন চিহ্ন, তারপরেই কেন সংখ্যা এবং তারপরেই কেন অক্ষর? এইটার রিজনটা কি? এটা রিজনটা যদি আপনি আমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেন। তো চলুন আমরা এটাকেও বাস্তবের সাথে রিলেট করে দিই। আচ্ছা, এইভাবে একটু বোঝার চেষ্টা করুন, হ্যাঁ? ধীরে ধীরে। আমাদের সমাজে একটা মানুষকে কিভাবে আইডেন্টিফাই করা হয়, কিভাবে তাকে চিহ্নিত করা হয়, বা আমরা তাকে কি নজরে দেখি? ধরেন এইটা একটা মানুষ, হ্যাঁ? এটা একটা মানুষ। তো এই মানুষটার সর্বপ্রথম আমরা আগে কি দেখি? সর্বপ্রথম আমরা দেখি ধনী না গরিব। প্লাস হইলে ধনী, মাইনাস হইলে গরিব, তাই না? আমরা তো এটাই বুঝি যে পজিটিভ আছে, টাকা পয়সা আছে তাহলে প্লাস ধনী, টাকা পয়সা নাই তাহলে গরিব। দেন আমরা কি দেখি? দেন আমরা দেখি যে ভাই ওর কত টাকা পয়সা আছে, তাই না? যে ওর কাছে কতগুলো টাকা আছে। তো ধরেন আমরা 5 10 যেটাই হোক, আমরা তো সংখ্যা দিয়ে প্রকাশ করি, তাই কি না? এবার তৃতীয় কথাটা কি? এবার তৃতীয় কথাটা হলো সব ঠিক আছে,
এবার লাস্টের আমরা যে জিনিসটা দেখি, আসলে ওর কাছে টাকা আছে, ইউরো আছে, ইউএস ডলার আছে, রিয়াল আছে, না রুপি আছে, তো সেটা কি আসলে অক্ষর না? দেখেন তো, আমরা যদি টাকা লিখি টিকে টাকা, আমরা যদি ইউএস ডলার লিখি ইউএসডি, এরকম লিখবো, তাই কি না? হ্যাঁ, এইটাই তো। আমার কথা বুঝতে পারছেন না? এই জন্য দেখেন, তাহলে বাস্তবে যদি আগে প্লাস মাইনাস চিহ্ন, তারপরে সংখ্যা এবং শেষে গিয়ে অক্ষর প্রকাশ করে, তাহলে গণিতের সমাজে কেন এটা সম্ভব না? অবভিয়াসলি এটা সম্ভব। এই জন্য আগে চিহ্ন, তারপরে সংখ্যা, তারপরে অক্ষর প্রকাশ করে। এবার আপনাদের মনে যে প্রশ্নটা কি দিচ্ছে সেটা আমি জানি ভাই, সেটা কি জানেন? আমি বলতেছি যে ভাই, আপনি তো বললেন প্লাস 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 হয়, সংখ্যার গুণ তো আমরা ছোটবেলা থেকে শিখে যাচ্ছি, 2 আর 3 গুণ করলে 6 হয়, কিন্তু প্লাস প্লাস এ প্লাস হয়, এই টপিকটা কিভাবে কি ভাই, এটা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, তাহলে আমি এই টপিকটাও বাস্তবতা দিয়ে ক্লিয়ার করতেছি। তো তার আগে আমি একটা ছন্দ লিখি। আমার ক্লাসে আছে না, ছন্দ হবে না, বিষয়টা কেমন একটা হয়ে যায় না? তো আমরা ছন্দ লিখি। গরিব গরিব ভাই ভাই, গরিব গরিব ভাই ভাই, গরিব ধনী মিল নাই, গরিব ধনী মিল নাই। এবার ধনী ধনী ভাই ভাই, ধনী ধনী কি ভাই? ভাই ভাই, ধনী গরিবে মিল নাই, ধনী গরিবে মিল নাই। এখন আপনারা বলবেন ভাই কি বুঝাতে চাচ্ছেন, বুঝতেছি না কিছু, ছন্দ তো লিখলাম, এখন বুঝাইয়া দেন একটু। হ্যাঁ চলুন আমরা বুঝি। তো গরিব গরিব ভাই ভাই, আমরা আগে চিহ্নগুলো দেখি। দেখেন, প্লাস আমি আগেই বলেছি, প্লাস হচ্ছে ধনী প্রকাশ করে, আর মাইনাস হচ্ছে গরিব প্রকাশ করে। এটাই আমাদের বাস্তব সমাজ, এটা দেখে দেখে আমরা বড় হয়ে আসছি। তো এটা দিয়ে আমরা বুঝবো, যাতে আমাদের গণিতটার কোনোদিন ভুল না হয়। কি বললাম? গরিব গরিব ভাই ভাই, একটা গরিবের সাথে যখন আপনি আরেকটা গরিব গুণ করবেন, দেখেন তো গরিব গরিব ভাই ভাই, ভাই ভাই মানে কি তাদের মধ্যে মিলের কোনো অভাব নাই, অর্থাৎ মিল একেবারে পজিটিভ মিল। পজিটিভ মানে আমরা কি জানি? প্লাস। অর্থাৎ গরিবের সাথে যদি আমরা গরিবের গুণ করি, মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি, তাহলে আমরা পাবো কি? পাবো আমরা প্লাস। দ্বিতীয় কথা, গরিব ধনী মিল নেই, অর্থাৎ একটা গরিব মাইনাসের সাথে যদি আমি একটা প্লাস গুণ করি, কি গুণ করছি? প্লাস, তাহলে অ্যান্সার কি আসবে? মিল নাই। নাই মানে কি পজিটিভ সম্পর্ক? না রে ভাই, নেগেটিভ সম্পর্ক, মানে ওর সাথে ওর সম্পর্কই নাই। ও ওরে দেখতে পারে না, এ ওরে দেখতে পারে না। টম এন্ড জেরি দেখেন না, ঠিক একই রকম। টম যেমন জেরিরে দেখতে পারে না, জেরি যেমন টমরে দেখতে পারে না, কিন্তু বিপদের পড়লে টমেরও জেরির দরকার হয়, জেরিরও টমের দরকার হয়। বাস্তবতাটা মনে রাখছেন। ধনী ধনী ভাই ভাই, চলেন, একটা ধনীর সাথে যখন আপনি আরেকটা ধনী গুণ করবেন, তখন অ্যান্সারটা কি হবে? ভাই ভাই, মানে তাদের মধ্যে মিলের কোনো অভাব নাই, মিল একেবারে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ পজিটিভ ভাব। আরেকবার আসি, ধনী গরিবের মিল নাই, একটা ধনী তার সাথে যদি আপনি একটা গরিবকে গুণ করাই দেন, তাহলে অ্যান্সার কি আসবে বলেন? মিল নাই মানে মাইনাস। আগেই তো বলেছি ধনী গরিবের কোনো মিল নাই। এটা হচ্ছে আমাদের বাস্তবের সমাজ, এবং এইটাই হচ্ছে আমাদের গণিতের সমাজ। আশা করি বুঝতে পেরেছেন। আরো কোনো সমস্যা নেই তো? ইনশাআল্লাহ। আচ্ছা, এটাকে আরেকটা টপিকে মনে রাখা যায়। কি টপিকে মনে রাখা যায়? বন্ধু শত্রু টপিকে। বন্ধু শত্রু টপিকে। বন্ধু মানে প্লাস, শত্রু মানে মাইনাস। তাহলে আমরা এভাবে বলতে পারি, দেখ, এটা তো মাইনাস, তার মানে শত্রু। শত্রু শত্রু, তাহলে আপনার কি হবে? বন্ধু। তাই হবে না বলেন তো? এটাই বাস্তবতা না? আমার শত্রু, তাহলে তো আমার শত্রু যদি হয় এবং তার যদি আরেকজন শত্রু হয়, তাহলে সে আমার অবভিয়াসলি বন্ধু হবে। এটাই তো বাস্তবতা, তাই না? তারপর দেখেন, এটা কি? শত্রু। শত্রুর বন্ধু, তাহলে আমার কি? অবভিয়াসলি শত্রু। বন্ধুর বন্ধু, তার মানে আমারও কি? বন্ধু। বন্ধুর শত্রু, তার মানে আমারও শত্রু। তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে মনে রাখুন, মনে রাখলেই হয়েছে। বিষয়টা বুঝাইতে পারছি আমি? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে ভালো, না বুঝে থাকলে এই ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনাদের মনে আরেকটা কথা উকি দেয়, এটা আমি যখন এই ক্লাসে ছিলাম, তখন আমার মনে উকি দিত যে কেনই বা অক্ষর প্রয়োগ করা হচ্ছে, চলক বুঝাতে কেনই অক্ষরের প্রয়োজন, এই অক্ষরগুলো কেন ব্যবহার করা হচ্ছে? কোনো কিছু জানি না, তা আবার না জানা কোনো কিছু বা অজানা কোনো কিছু প্রকাশ করতে, অজানা আমরা লিখেই ফেলি যে আসলে টপিকটা কি। অজানা কোনো কিছু প্রকাশ করতে, কোনো কিছু প্রকাশ করতে কেন অক্ষর ব্যবহার করা হয়? প্রকাশ করতে কেন অক্ষর ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়। তো এটা আপনাদের প্রশ্ন, ঠিক কিনা? আমার ছিল, অবভিয়াসলি আপনাদের থাকা উচিত, কেননা যারা গণিতকে একটু বিস্তারিত জানতে চায় তাদের এই প্রশ্নটা চলে আসে। তো চলুন আমি আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে এরকম, ধরুন
আপনি আজকে স্কুলে যাচ্ছিলেন, স্কুলে যাওয়ার পথে অটোর মধ্যে একটা ভাইয়ার সাথে আপনার দেখা। এবার সেই ভাইয়া আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো এবং আপনিও অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করে জানতে পারলেন ভাইয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কারণ আপনি যখন বাড়িতে আসলেন, কোথায়? বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আপনি আপনার আম্মুকে বললেন, আম্মু আজকে না আমার অমুক ভাইয়ার সাথে দেখা হয়েছিল। অমুক ভাইয়াটা না অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে আমাকে আম্মু। এখন আপনার আম্মু কি জিজ্ঞেস করবেন? অমুকটা কে বাবা? আপনি বলবেন, আমি তো জানি না আম্মু, ভুলবশত তার নামটা তো আমি জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু আমি জানি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে একটা কথা চিন্তা করে দেখেন তো, আপনি যাকে চিনেন না, যাকে জানেন না, তাকে প্রকাশ করতে গেলে যদি আপনি অক্ষরের সমন্বয়ে একটা শব্দ ব্যবহার করতে পারেন, তাহলে গণিতের বেলায় যাকে আমি জানি না, যাকে আমি চিনি না, যার মান সম্পর্কে আমি অজ্ঞাত, তাহলে তাকে প্রকাশ করতে গেলে একটা অক্ষর ব্যবহার করার জায়েজতা আছে না? অবশ্যই আছে। বোঝার চেষ্টা করুন। আচ্ছা, গণিতের ভাষায় এবার বুঝাই। এটা তো বাস্তবতার ক্ষেত্রে বুঝালাম যে অমুক তমুক দিয়ে আমরা যদি প্রকাশ করতে পারি, তাহলে গণিতের ভাষায় অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে গণিতের ভাষায় কেমনে? ধরেন আপনার বন্ধু জন্মদিনে আপনাকে একটা বক্স গিফট করেছে, কাচের স্বচ্ছ বক্স। এবার এই কাচের স্বচ্ছ বক্সের মধ্যে ৫ টা চকলেট লক্ষ্য করা যাচ্ছে। এবার দ্বিতীয় বন্ধু আপনাকে একটা প্লাস্টিকের বক্স গিফট করেছে, যেটা খুব একটা স্বচ্ছ নয়, মানে আধা স্বচ্ছ, অস্বচ্ছর মতোই প্রায়, কিন্তু বোঝা যাচ্ছে সেখানে চকলেট আছে। এবার কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার কাছে কয়টি চকলেট আছে, তাহলে আপনি অ্যান্সারে কি লিখবেন? আপনি কি অ্যান্সারে লিখবেন যে আমার কাছে ৫টা চকলেট প্লাস একটা চকলেটের বক্স আছে, অর্থাৎ প্লাস্টিকের বক্স আছে? দেখুন তো এটা লিখলে কেমন হয়? প্লাস্টিকের বক্স আছে, এটা দেখতে হিজিবিজি মনে হচ্ছে না? হচ্ছে কিনা বলুন, হিজিবিজি মনে হচ্ছে। তাহলে কি করা উচিত? তখন গণিতবিদরা চিন্তা করলো, আচ্ছা, প্লাস্টিকের বাক্স বা বাক্স যেটাই আমি বলি না কেন, এইটা তো আসলে একটা অক্ষরের সমন্বয়ে গঠিত শব্দ। তাহলে আমরা যে কোনো একটা অক্ষর দিলে কেমন হয়? তখন তারা চিন্তা করলো, ঠিক আছে আমরা একটা অক্ষর দেই। বাক্স যেটাই আমি বলি না কেন, এইটা তো আসলে একটা অক্ষরের সমন্বয়ে গঠিত শব্দ। তাহলে আমরা যে কোনো একটা অক্ষর দিলে কেমন হয়? তখন তারা চিন্তা করলো, ঠিক আছে আমরা একটা অক্ষর দেই। এই অক্ষর দেওয়াটাই কি একেবারে মার্জিত, সুন্দর, এবং এইটাই বাস্তবতা। এখন আপনি বলবেন যে ভাই বুঝলাম, আপনি অক্ষর দিয়েছেন বুঝলাম, সব তো ঠিক আছে, সংখ্যা দিলে কি হতো? চিহ্ন দিলেই বা কি হতো? আপনি যদি সংখ্যা দিতেন, ধরেন আপনি এখানে বলছেন যে আমার ওখানে ৫ আছে, কারণ আপনি তো জানেন না ওখানে ৫ আছে, তাহলে ৫ আর ৫ যোগ করে তো আপনি ১০ নামায় দিতেন। তাহলে একটা অবাস্তব বা মিথ্যা কথা হতো না? এবার আপনি যদি একটা চিহ্ন দিতেন, ধরেন আপনি একটা প্লাস চিহ্ন দিচ্ছেন, দেখেন তো ২ টা চিহ্ন এলোমেলো হয়ে যাচ্ছে না? এই জন্য অক্ষর দেওয়াটাই সব থেকে যুক্তি সম্পন্ন। এবার আপনার মনে এখন আরেকটা প্রশ্ন উকি দিবে, ভাই বুঝলাম, অক্ষর তো দেওয়া হলো, তাহলে কেনই ইংরেজি অক্ষর ভাই, অন্য কোনো অক্ষর নয় কেন? এবার আমি আপনাকে এই কথাটা বলবো। দেখুন, এই গণিতগুলো সর্বপ্রথম আমরা যে বীজগণিত রাশি শিখতেছি, এটা তৈরি করেছে মুসলিম, যারা মুসলিমবিদ আছে, মুসলিম গণিতবিদরা। তারপরে এদের এই পুরো গণিতটাকে আধুনিকরণ করে ইংরেজ বা ইউরোপীয়রা, এবং তারা যেহেতু গণিত চর্চা করতো ইংরেজি ভাষায়, এই জন্য কোনো অজানা রাশিকে প্রকাশ করতে গেলে তারা ইংরেজি বর্ণমালা ব্যবহার করছে। আরেকটা জিনিসও ব্যবহার করছে, দেখেন, ইংরেজি বর্ণমালার পাশাপাশি ইংরেজি এগুলোকে কি বলা হয় বলেন, সংখ্যা ব্যবহার করছে। এবার এমন যদি হতো, যদি বাঙালিরা গণিতটাকে আধুনিকরণ করতো, তখন আমরা কেমন ব্যবহার করতাম? তখন আমরা ব্যবহার করতাম ৫ ক, ৬ গ, ৭ খ, ৮ গ, এইরকম ব্যবহার করতাম, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত এটা যেহেতু ইংরেজরা করেছে, আমাদেরকে মানতে হবে। আপনারা বলবেন ভাই সব তো ঠিক আছে, তো ব্যবহার করলে এমন কি আসে যায়? এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। ধরুন আপনার একটা ভাতিজা আছে, ভাতিজা। এবার ও যখন জন্মগ্রহণ করছে, আপনি ওকে উজিরউদ্দিন বলে ডাকতেছিলেন। উজিরউদ্দিন বলে ডাকতে ডাকতে উজিরউদ্দিন বলে ডাকতেছেন, মানে জন্ম হওয়ার পর থেকে। কিন্তু যখন আকিকা হলো, আকিকা হওয়ার পর ওর বাপ মা ওর নাম রেখে দিল নজিরউদ্দিন। এবার আপনি বলেন ও কি নামে সমাজে পরিচিত হবে, উজিরউদ্দিন না নাজিরউদ্দিন? অবশ্যই নজিরউদ্দিন নামে পরিচিত হবে। তো এটাই তো বাস্তবতা ভাই, যখন একটা জিনিসকে আধুনিকরণ করা হয়েছে, তখন তো সেটা সেই নামে পরিচিত হবে। আপনি চাইলেই সেটাকে পাল্টিয়ে অন্য কিছু রাখতে পারবেন না। এটা ভালো করে মাথায় ঢুকে নিন। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। দেখুন, আমি কিন্তু আপনাদের সব কথাই প্রায় বলেছি, বলেছি যে কেন এটা ব্যবহার করা হয়, কিভাবে এটা ব্যবহার করা হয়। এবার আমি আপনাদের আরো একটু কিছু কথা বলি। দেখুন, গতকাল আমি বলেছিলাম যে বিফলতা ভয়ঙ্কর একটা আয়না। আজকে আমি আপনাদেরকে বলবো যে গণিতের খাতায় করা প্রত্যেকটা ভুল
সফলতাকে নিজের করে নেওয়ার জন্য ধরা আপনার এক একটা বায়না। হাই রে ভাই, যে ভুল করে না সে নতুন কিছু শিখতে পারে না। আর আপনি তো ভুল করছেন না, আপনি নতুন নতুন ফলাফল বের করছেন, যেই ফলাফলগুলোকে একটা সময় কোনো না কোনো গণিতবিদ কোনো না কোনো দিন প্রশ্ন আকারে প্রকাশ করবে। আফসোস করছেন কিসের জন্য? আপনাকে আফসোস করা লাগবে না, আফসোস করবে তো সেই কাঙ্ক্ষিত ফলাফলটা, যে তার পরিবর্তে অন্য কোনো ফলাফলকে কোনো গণিতবিদ প্রশ্ন আকারে প্রকাশ না করে দেয়। তাহলে ভয় কিসের? এই জন্যই তো আমি বলি, ধৈর্য ধরলে হিরে, না হলে থাকবেন কয়লার ভিড়ে। ধৈর্য ধরতে শিখুন। যদি আপনার খাতায় অঙ্ক জমে যায়, বুঝছেন, তাহলে ভয় পাবেন না। একটা কথা মাথায় রাখবেন, যদি খাতায় জমে যায় অঙ্ক, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। নিজেকে এই কথাটা বুঝাবেন যে আমি ধৈর্য ধরে কাজ করব, একটা সময় সফলতা আমার আসবে। আর ভুল, আপনি কি ভুলে গেছেন? ভুল থেকেই তো ভুলবশত সঠিকের জন্ম হয়েছে। বুঝতে পারেননি? ভুল থেকেই কিন্তু ভুলবশত সঠিকের জন্মটা হয়েছে। আর এই কথাটা কি আপনি আবারও ভুলে গিয়েছেন ভাই? যদি ভুল ভুল যদি না হতো তাহলে আমি হতাম না। ভুল যদি না হতো সকল ব্যক্তি সফল হতো না। ফুল যদি কাঁটা দিয়ে ঘেরা থাকতে পারে, তাহলে সফলতা ভুল দিয়ে ঘেরা থাকতে পারে না। আর এই ভুল তো সেই ভুল, যেই ভুল আমাকে আপনাকে তৈরি করবে বিশ্বের সব থেকে সুন্দরতম ফুল। তাহলে কিসের ভয়? চেষ্টা করে যান। চলুন আবার আমরা পড়াতে ফেরত যাই। এবার আমি যে কথাটা বলেছিলাম যে প্লাস্টিকের বাক্স, এই টপিকটা এটা আমি বোঝানোর জন্য আরেকটু বাড়তি বললাম, হ্যাঁ। আর ওই যে একটা কথা মাথায় রাখবেন, আমরা চলক হিসেবে অক্ষরগুলোকে ব্যবহার করছি। এবার আমরা পরের পরের পর্বে এটাও জানতে পারবো যে আসলে যে অক্ষরগুলো আমরা ব্যবহার করছি সেই অক্ষরগুলোর মান এক এক সময় এক একবার রূপ ধারণ করে। এটাও আমরা জানতে পারবো, এটা আমরা পরের পর্বে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাও একটু বলি, এইরকম ভাবে আমরা একটু বাস্তবতা থেকে রিয়েলাইজ করার চেষ্টা করব। দেখুন এইরকম কি রকম অমুক তমুকটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, আপনি যদি জানতে পারেন যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইটার নাম ওমর, তাহলে আপনি কি সেই ভাইটাকে আর অমুক বলে ডাকবেন? আপনার আম্মুকে পরিচয় দিবেন, আম্মু অমুক ভাইটা এমন বলবেন? বলবেন না তো। আপনি কি বলেন? আম্মু অমুক ভাইয়ের নাম ওমর। এবার অমুক তমুক যদি পরিবর্তন হইতে পারে, চলকের মানও পরিবর্তন হইতে পারে। বুঝাইতে পারছি না? আপনি এখন কাকে অমুক বলবেন? যাকে আপনি চিনেন না। তো আমি এই কথা প্রায়ই বলি। আচ্ছা, এই পর্বে বলে দেই। কি কথা? যে যেমন করে একটা গাড়ি চালায় চালক, তেমনি করে একটা বীজগাণিতিক রাশি চলায় চলক। ঠিক আছে? কি বলছি? একটা গাড়ি যেমন করে চালায় হচ্ছে চালক, ড্রাইভার, তেমনি করে একটা বীজগাণিতিক রাশি চালায় চলক। চালক যেমন পরিবর্তন হইতে পারে, চলকও তেমনি পরিবর্তন হইতে পারে। কেমন? ধরুন, আপনার আজকের গাড়িটা যদি আবুল চালায়, তাহলে ড্রাইভার হচ্ছে আবুল। কাল যদি বাবুল চালায়, তাহলে ড্রাইভার বাবুল। পরশু যদি কাবুল চালায়, তাহলে ড্রাইভার কাবুল। তাহলে চালক যদি পরিবর্তন হয় বাস্তবতার খাতিরে, গণিতের খাতিরে, তাহলে কি চলক পরিবর্তন হইতে পারে না? অবশ্যই পারে। তাহলে এই জিনিসটা মাথায় সেট করে রাখবেন। চলক যেমন করে পরিবর্তন হইতে পারে, চালকও তেমন করে পরিবর্তন হইতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? চলেন আমরা মেইন টপিকে ফিরে যাই। কোন টপিক? এই যে আমরা যে গুণ করাটা শিখতে চেয়েছিলাম। তো এবার গুণ করাটা তো আমরা শিখলাম মোটামুটি আকারে ইনশাআল্লাহ। এবার একটা ছন্দ তো দিব আমি, কেননা ছন্দ না দিলে হয়? তাহলে আমরা এইরকম ছন্দটা লিখলাম, অস্বচ্ছ, অস্বচ্ছকে উল্টো করে, উল্টো করে গুণ করা হলে, অস্বচ্ছকে উল্টো করে গুণ করা হলে পাশাপাশি বসে দিলেই অঙ্ক যায় মিলে। পাশাপাশি বসে, বসে সুন্দর করে লিখি, বসে দিলেই অঙ্ক যায় মিলে। অঙ্ক যায় মিলে। কি লিখছি বলেন তো? অস্বচ্ছকে উল্টো করে গুণ করা হলে পাশাপাশি বসে দিলেই অঙ্ক যায় মিলে। ভাই ঠিক আছে না? ঠিক আছে তো। দেখুন, অস্বচ্ছ শব্দটা আমরা বুঝি তো, শরীয়তে অক্ষর, দন্ত শতে সংখ্যা, আর চতে চিহ্ন। অশস্য শব্দ দ্বারা শস্যতে, শস্যেরও দুইটা শব্দ, দন্ত শয় বয় আর চয় ছয়। আমরা সবসময় প্রথম শব্দটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? এবার এটাকে কেমন করে বসাইতে হবে? আমাদেরকে উল্টো করে গুণ করে উল্টো করে বসাইতে হবে। মানে আগে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে অক্ষর গুণ। এই জন্য আমরা বলেছি অস্বচ্ছকে উল্টো করে গুণ করা হলে পাশাপাশি বসে দিলেই অঙ্ক যায় মিলে। তো এইটা যদি বুঝে থাকেন, আশা করি পুরো টপিকটাই ক্লিয়ার। আমরা আরেকটা অঙ্ক করব এবং আপনাদের কিছু বাসার কাজ দিব। চলুন আমরা আরেকটা অঙ্ক দেখাই। ধরুন এইরকম একটা অঙ্ক, -3ab a to the power 4 b to the power 5 into 4ab 6, ঠিক আছে?
এবার আমরা কি জানি, ওই যে আমরা ওই ফলোটা ফলো করব, এটা মাইনাস তার মানে এটা গরিব, এটাকে কিছু নয় মানে প্লাস মানে ধরি, ধনী গরিবের মিল নাই তার মানে অবশ্যই চিহ্নে আগে মাইনাস হবে, তারপরে কিসের গুণ, তারপরে সংখ্যার গুণ, 3 আর 4 গুণ করলে কত হবে, 3 4 12, এরপরে কিসের গুণ, অক্ষরের গুণ। এবার আমরা অক্ষরের গুণ গুলো শিখেছিলাম যে অক্ষর মিললে, যদি অক্ষর জোড়ায় মিলে, অর্থাৎ অক্ষর মিললে গুণের বেলায় মাত্রা হবে যোগ, অমিল হলে পাশাপাশি বসে বাড়ায় সংযোগ, আমরা ছন্দটা মনে রাখবো কিন্তু। তাহলে আমরা এ বি, এখানে তো আর কিছু নাই, এ বি লিখে ফেললাম, এ আর এর মিল রয়েছে 4, আর এর মাত্রার উপর কিছু নেই মানে 1, আমরা বলেছিলাম যার নাই মাত্রা সে এক একা করে যাত্রা, 4 আর 1 কত হয় 5, এবার 5 আর 6 কত হয়, 5 6 11, এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি যারা এই টপিকটা একেবারে ক্লিয়ার হয়েছেন তাদের জন্য আর এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবার আমরা কিছু অঙ্ক আপনাদেরকে করতে দিব, আপনাদের বাসার কাজ বা হোমওয়ার্ক আপনারা এইগুলো করে নিয়ে আসবেন। নাম্বার 1 হোমওয়ার্ক হচ্ছে -5xyz ইন্টু -6xyz ইন্টু -4xyz। করিয়েছি দুইটার, করে দিয়েছি তিনটার, বিভ্রান্ত হবেন না, নিজের উপরে নিজে কনফিডেন্সটা রাখবেন। নাম্বার 2 5x² y² z² ইন্টু -7x² y³ z⁴ ইন্টু 8x² y⁴ z⁴ না না, 0 দিয়ে দিই, এটা একটু ইন্টারেস্টিং হয়ে যাবে তাই না। নাম্বার 3, আপনারা জানেন আমি তিনটার বেশি অঙ্ক করতে দেই না, তো এইটা হলো আমি তিনটাই দেবো ইনশাআল্লাহ। দেখুন তারপরে আমরা কত লিখবো, 12xyz দিয়ে দিয়েছি, তাহলে আমরা এবার mnp r m⁴ n⁴ p⁴ r⁴ হ্যাঁ, ইন্টু -13 নাথিং মানে এদের পাওয়ার কিছুই নাই, ঠিক আছে। দেন গুণ হচ্ছে 8 m⁴0 n⁴ 1 না n⁴ p⁴ নাথিং r⁴, এইটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত হোমওয়ার্ক। আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা বাস্তবতার মাধ্যমে গণিত শেখার পর্বটা এখানেই শেষ করলাম। বাকি পর্বে আমরা অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।